এখন অবধি জীবনে তোমার করা সবথেকে কমপ্লেক্স সার্জারি, মানে যেটাতে তোমার মানে অনেক কিছু মানে দাগ কেটে গেছে, মনে দাগ কেটে গেছে। এরপরেও সে ইনকাম করছে, তার দরকার নেই, তার এই জন্মে অত টাকার দরকার নেই, তাহলে সে তারপরেও যখন পেশেন্ট দেখছে, রুগী দেখছে, তাহলে দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে টাকার নেশা, নাহলে কাজের নেশা। সবার আগে যে নিজের যত্ন নিজেকে নিতে হবে, কারণ নিজের যত্ন যদি তুমি না নাও অন্য লোকের পক্ষে কিন্তু সব কিছু করা সম্ভব নয়। তো এবার আমি কৌস্তবদের কাছে একটা জিনিস জানতে চাই, যে কখনো ধরো যে এখনকার দিনে তো খুব ট্রেন্ড, মানে সোশ্যাল মিডিয়াতে আমরা প্রায়ই দেখি যে ডাক্তারের যে মার্কার যে ব্যাপারটা, ডাক্তারদের পেটাচ্ছে খুব আঘাত। তো তোমার কি কখনো এরকম অভিজ্ঞতা হয়েছে, মানে পেশেন্ট পার্টির সাথে বা এরকম কিছু ঝামেলা বা কিছু? আচ্ছা, তাহলে মানে ব্যাপারটা, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, তুমি কত শত পাশ। সো গাইজ, ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড। তো আজকে যাদের সাথে আছি তাদের পরিচয় দেওয়ার মতো মানে যোগ্যতা আমার নেই, মানে আদৌ হবে কিনা যায় না। তো যাই হোক, আমি প্রথমে একটু পরিচয় করিয়ে দিই। কুন্তল বিট্টেল, ডক্টর কুন্তল বিট্টেল, নিউরোসার্জন। মানে যারা দেখবে তারা প্রত্যেকেই চেনো। আর এটা হচ্ছে কৌস্তব ডক্টর কৌস্তব ব্যানার্জি। তো আজকে আমরা মানে দাদাদের সাথে তাদের যে অভিজ্ঞতার কথা বা তাদের সাথে কিছুক্ষণ কথা বলবো, তো সেটাই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। তো আমি প্রথমে যেটা জানতে চাইবো যে ধরো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে এই নিউরো সার্জারির ব্যাপারে। ধরো যে মানে আমার একটা জুনিয়র রিসেন্টলি আমাকে বলছে যে নিট পিজিতে কেমন র্যাঙ্ক লাগে আর কেমন কাজের চাপ থাকে। এসএস, হ্যাঁ। তো প্রথমে গৌরব তো বললো, গৌরব একদম মানে মেডিকেল কলেজ কলকাতায় পড়ে। তো কলেজে ঢোকার আগের থেকেই মনে হয় তোর সঙ্গে আমার কথা হয় কলেজে ঢোকার আগে। আর প্রস্তাবকে যারা আমার ভিডিও দেখছে দীর্ঘ 4 বছর ধরে, মানে প্রস্তাবকে সবাই ছেড়ে, সেই ট্রমা ব্লগ দিয়ে শুরু। প্রস্তাব প্রায় আরজি করে যা ভিডিও আছে ক্যাম্পাসের মধ্যে, সেখানে ইনভ্যারিয়েবলি প্রস্তাব তো অবশ্যই আছে। মানে আজকে যখনই প্রথমে ঢুকলে আমি তো প্রথমে বললাম একসঙ্গেই থাকি, সেই পিজির সময় তখনও আমার 1 বছরের জুনিয়র ছিল, এখন তো কোপিডিটি। হ্যাঁ। তো আমরা দুজনেই হচ্ছে নিউরোসার্জারি ফার্স্ট ইয়ার পিডিটি, এখনও নিউরোসার্জন হয়ে যায়নি, নিউরোসার্জারি রেসিডেন্ট আমরা এখন। আর নিট এসএসে কেমন র্যাঙ্ক লাগে, প্রথম যে প্রশ্নটা ও পড়লো। তো ব্যাপারটা হচ্ছে নিট এসএসে যে সাবজেক্টগুলো আছে, জেনারেল সার্জারি, মেডিসিন, সেইগুলোতে আলাদা আলাদা করে পরীক্ষা দিতে হয়। আলাদা আলাদা করে পরীক্ষা দিয়ে নির্দিষ্ট ব্রাঞ্চে যাওয়া যায়। এবার একদম উপরের দিকে যেগুলো থাকে সেগুলো গ্যাস্ট্রো, তাই তো, গ্যাস্ট্রো আর অঙ্গ, এই দুটো হচ্ছে একদম উপরের দিকে থাকে। তারপরে নিউরো এইগুলো মোটামুটি চলতে থাকে একই সাথে। এবার মোটামুটি এই বছর যা পরীক্ষা দিয়েছিল তাতে 10,000 মতো পরীক্ষা দিয়েছিল জেনারেল সার্জন, গোটা ইন্ডিয়াতে 10,000 মতো পরীক্ষা দিয়েছিল। এবার যদি একদম গ্যাস্ট্রো পেতে হয় ভালো জায়গা থেকে, তাহলে মোটামুটি কিন্তু 100-200 মধ্যে র্যাঙ্ক করতে হবে। তাহলে 10,000-এ 100। এক ছিল নিট ইউজি, 25 লাখ 20 লাখ দেয়, সেখান থেকে ফিল্টার ডাউন করে এমবিবিএসে ঢোকে, সেখান থেকে আবার সিরিয়াস স্টুডেন্টরা নিট পিজি দিচ্ছে। এই বছর নিট পিজি দিয়েছে 2,34,000 সামথিং, তো 2.5 লাখই ধরলাম, 2.5 লাখ নিট পিজি দিয়েছে। সেখান থেকে ভালো সিট ওই 25,000 30,000, তারপরে এখানে আসছে 10,000। সেখান থেকে ভালো সিট দেখতে গেলে সব স্ট্রিম মিলিয়ে ভালো সিট যদি দেখতে হয় তাহলে 500 থেকে 600। তাহলে কম্পিটিশন কি কমলো না রেশিও অনুযায়ী সেই একই রকমই থাকলো? না, আমি যেটা বলতে চাইছি যে কম্পিটিশনটা কি কমলো, মানে ওখানে 20 লাখ দিচ্ছিল 1 লাখ চান্স পাচ্ছে, এখানে 2.5 লাখ দিচ্ছে 30,000 মতো ভালো সিট, 20,000 মতো ভালো সিট, এখানে আবার 10,000 জন দিচ্ছে, দেখে কম মনে হচ্ছে কিন্তু সিটটাও কম। হ্যাঁ সেইটাই। মানে এবার এখানে স্ট্রিমগুলো গ্যাস্ট্রো, নিউরো, বেড, প্লাস্টিক, সিটিবিএস আর হচ্ছে এইগুলোই, আরও কিছু হয়তো একটা মিস করে যাচ্ছি। তো ইউরোটা মোটামুটি মাঝামাঝি জায়গায় থাকে। এবার ব্যাপারটা হচ্ছে 1 থেকে 100 র্যাঙ্কের মধ্যে করে কি কেউ নিউরো নিচ্ছে। আবার মানে সেটা তো তার ব্যক্তিবিশেষের উপর ডিপেন্ড করছে, কতটা র্যাঙ্ক লাগে এটা বলাটা খুব মুশকিল। কারণ নিউরো কিন্তু হ্যাঁ 1000-এ পরে আর গ্যাস্ট্রো সে পাবে, 500 পরে সে গ্যাস্ট্রো আর চাইলেও পাবে না, 700-800 পরে অঙ্ক আর প্রাইভেট কলেজেও পাবে না। কিন্তু নিউরো মোটামুটি প্রাইভেট কলেজ, ডিএনবি এগুলো ধরলে 2,500-3,000 র্যাঙ্ক করতেই যায়। এবার কেউ যদি দিল্লির কলেজ নিতে চায় আবার তাকে 300-400-র মধ্যে র্যাঙ্ক করতে হবে। তো ফিরিয়ে এরকম ব্যাপারটা হয়ে গেল। এসএসকেএম মোটামুটি 1500, 1600, 1700 অব্দি। আরজি কর অ্যাড হওয়াতে মোটামুটি আমি বলতে পারি আরজি কর অ্যাড হওয়াতে কলকাতার নিউরোসার্জারি মোটামুটি ধরে নিচ্ছি 1800 থেকে 2000-এর মধ্যে ঘোরাফেরা পরের বছর, আসছে বছর। আর আমি কৌস্তবদের 10,000 নিউরোসার্জারি গেলে 2000-এর মধ্যে থাকতে হবে কলকাতায়। আর দিল্লিতে পেতে হলে
400 মানে আবার 400-500-র মধ্যে থাকতে হবে। আর যদি আরও আর INI SS আছে, সেটা তো আবার একটা আলাদা পরীক্ষা, যেখানে শুধু এইমসগুলো এবং সেন্ট্রাল ইনস্টিটিউটগুলোর জন্য পরীক্ষা হয়। ওখানে যে সাবজেক্টে দেবে সেই সাবজেক্টে। আর নিটটাও আগে তাই ছিল, যে সাবজেক্টে নিতে চাই তাকে সেই সাবজেক্টে দিতে হতো। কিন্তু এখন যেটা হয়ে গেছে যে নিট পিজির মতো সব সাবজেক্টে একসঙ্গে পরীক্ষা দেবে দিয়ে ওখানে যেমন নিউরোসার্জারি যেমন আগে ছিল তখন মোটামুটি 3-4 হাজার নাকি নিউরোসার্জারি দিত, গ্যাস্ট্রো এরকম সবগুলোতে 3-4 হাজার করে দিত, একজন 2টো করে সাবজেক্ট দিতে পারত। আর INR ক্ষেত্রে একটু কম লোক অ্যাসপিরেন্ট থাকে, তো পার সাবজেক্টে ওই 1,500-2,000 এরকম করে, প্লাস গ্যাস্ট্রো ওইগুলোতে একটু বেশি হতে পারে, ওই রকমভাবে পরীক্ষা দেয়। সিটও খুবই কম। তো আমি কৌস্তবদাকেও জিজ্ঞাসা করবো যে ধরো ব্রাঞ্চ হিসেবে এটা কেমন, মানে কাজের চাপ বা ধরো সব কিছু মিলিয়ে মানে সব কিছু ব্যালেন্স করে চলার ক্ষেত্রে এটা কেমন, মানে যারা যদি ভবিষ্যতে চাপ তো কারো ব্যাপারটা যে সার্জিক্যালের চাপ সবার আগে এখানে আমি কন্ট্রাডিকশন করবো, মানে কোয়েশ্চেনে যে কাজ কিন্তু চাপ হয়। কাজ হচ্ছে অবভিয়াসলি যারা মানে আমরা কাজ করতে ভালোবাসি বা যারা কাজ করতে ভালোবাসি প্রত্যেকের কাছে এটা একটা চ্যালেঞ্জ, এটা একটা চার্নিং জিনিস যেটা তোমাকে মানে দ্যাট মেক্স ইউ সেপারেট ফ্রম আদার পিপল। ঠিক আছে, কারণ তুমি এই কাজ দিয়ে যখন তোমার নাম হচ্ছে মানে ইউ আর বিং নোন অ্যাজ সার্জেন বা জেনারেল সার্জেন বা ফিজিশিয়ান, তার মানে দ্যাট ইজ পার্ট অফ ইউর লাইফ, দ্যাট ইজ নট ইউর জব বা ইউ আর ডুইং সামথিং এক্সট্রা। এইবার ব্যাপারটা হচ্ছে যে সেখানে কাজ হিসাবে অবশ্যই একটা চ্যালেঞ্জিং জিনিস, যেখানে ধরো বলা হয় যে দুটো জিনিসকে বলা মানে একটা সিরিয়াস ব্রাঞ্চ হিসাবে ধরা, একটা হচ্ছে নিউরোসার্জারি, একটা হচ্ছে সিটিভিএস সার্জারি। কারণ সেখানে মানে একদল লোক তারা হার্ট নিয়ে ডিল করে, একদল লোক ব্রেন নিয়ে ডিল করে, বাকি প্রত্যেকটা ডিপার্টমেন্টই আছে কিন্তু সেপারেট এন্টিটি কিন্তু এরাই। এইবার সেখানে তোমার অবভিয়াসলি যখন ব্রেন বলা হয় যে মাথা সব কাজ করে, আমাদের কন্ট্রোল করে, মাথা যেদিন কাজ করবে না, মাথা যেদিন প্রপার ফাংশন করবে না, তুমিও কিন্তু নিজের যে পরিচয় সেটাকে ভুলে যায়। কেন? কেউ যদি ভেন্টিলেটারে থাকে, তার মানে বেসিক্যালি তার আদার সিস্টেম পারফর্ম করলেও তার ব্রেন ঠিকঠাক করে রেসপিরেশন বা প্রপার কনসাসনেসে তোমাকে ওরিয়েন্ট করছে না বলেই কিন্তু সে ভেন্টিলেশনে রয়েছে। সেটা কনসাস মানে কনকাশন হতে পারে বা কোনো সিভিএ পেশেন্ট হতে পারে বা যে কোনো রকম নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স হতে পারে, যেটা তোমাকে কিন্তু এই কনসাসনেস থেকে সরিয়ে দিচ্ছে। তার মানে দ্য পয়েন্ট ওয়েন ইউ আর অ্যাওয়ে অফ ইউর কনসাসনেস, দ্যাট ডে ইউ আর বেসিক্যালি অ্যাওয়ে ফ্রম ইউর মানে ওন এন্টিটি। তাহলে তোমাকে সেই এন্টিটি ধরে রাখার জন্য যে পরিমাণ কাজ করতে হবে সেটা অন্য যে কোনো কাজের থেকে বেশি, সেটা তো করে বলার জায়গা নেই। তবে এটা ঠিক কথা যে চার মানে চাপটা আছে, বাট চাপ আছে কিন্তু সেটা ভালো না। আমি বলবো এটা নিয়ে এবার যেটা প্রস্তাবার আমরাও অনেকবার আলোচনা করেছিলাম নিউরোসার্জারি নেওয়ার আগে, তো যে চাপটা কোথায় নেই, কোন জায়গায় চাপ নেই। একটা মেডিকেল কলেজ থেকে শুরু করে মানে যে কোনো স্ট্রিম, একটা জেনারেল কলেজ, ভাই এক ক্যামেরার ওদিকে একজন ভাই বসে আছে যে জেনারেল কলেজ থেকে পড়ার পর ল নিয়ে পড়ছে, তো বা যে কোনো লাইনে যারা আছে, যারা সাইন করছে, যারা মাস গেলে 1.5-2 লাখ টাকা ইনকাম করে, আমি মিনিমাম ধরে বলছি, এমন কোনো স্ট্রিম নেই মানে যেটা কিছু ওইসব বাদ দিয়ে যারা শেয়ার মার্কেটেও পড়ছে বা যেগুলো নাকি শুনেছি যে অনেক আমি দেখেছি কিছু বন্ধু আছে যে ওরা তো এমনি রোজগার করে নিচ্ছে, কম্পিউটারে বোতাম টিপে রোজগার করে নিচ্ছে, বা ব্যবসা করছে যাদের হচ্ছে গিয়ে মাস গেলে 5-7 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ 1 কোটি টাকা ইনকাম, যেভাবে ইনকাম করছে একটা স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি আমাদের ভারতীয় মুদ্রায়, যে একটা যে 2-2.5 লাখ টাকা ইনকাম যদি কেউ মাসে করে তাহলে তাকে একটা বেশ ভালো ইনকাম হচ্ছে এরকম বলা যায়। তো এইটুকু যারা ইনকাম করছে সে যেখানেই থাক, ইলিগাল কাজপত্র বাদ দিয়ে, ইনফ্যাক্ট ইলিগাল কাজপত্রও যারা করছে তাদের কি চাপ নেই, অবশ্যই জেলে যেতে পারে। অবশ্যই ইলিগাল কাজপত্র যারা করছে তারা যে কোনো মুহূর্তে আরও অনেক কিছু হয়ে যেতে পারে। তাহলে যেই টাকা রোজগার করে তারই চাপ থাকে, ডেফিনেট। টাকা রোজগার করতে গেলেই চাপ আছে। যদি কেউ বলে যে না আমার কিছুই দরকার নেই, অনেক লোক আছে যে আমি খুব অল্পতে খুশি, মেবি তারা হয়তো খুব হ্যাপি, মেবি যে আমার এইটুকু হলেই চলে যাবে, তারা হয়তো অনেক মহান, যাদের জীবনের দাবি অনেক কম, যে আমার মাস গেলে ভাত কাপড় মাকান এই বাড়ি এইটুকু আমার দরকার, এর বেশি আমার চাই না। যে চাই না বলতে শিখে গেছে আমার মতে হয়তো মেবি সে সব থেকে খুশি থাকতে পারে যে এই পার্থিব জিনিসপত্রে মোহমায়া ত্যাগ করেছে। তো সেগুলো তো মুনি ঋষি লেভেলের লোক হয়ে গেল। মেবি অনেকে কিন্তু আছে আমাদের সমাজেও যারা তাদের চাহিদা না থাকলে সমস্যা নেই। হ্যাঁ, যে কোনো জিনিসের সমস্যাই শুরু হয় এক্সপেকটেশন দিয়ে। তো এক্সপেকটেশন থাকলেই সেখানে প্রবলেম আসে। এক্সপেকটেশন ইজ ইকুইভ্যালেন্ট টু কমপ্লিকেশন, সোজা কথা।
যার এক্সপেকটেশন নেই তার জীবনে কোনো কমপ্লিকেশন নেই। আজকে তুই আছিস, তোর মনে হচ্ছে একটা ভিডিও বানাই, ভালো ইউটিউবে ভিউ হবে, তারপরে তোর 2 দিন পরে পরীক্ষা আছে, একটু ভালো ফল করলে তুই তারপরে ইয়ারে উঠবি, তারপরে তুই নিট পিজি নিট এসএস, তোর লাইনটা এটা। ও যে বসে আছে ও ল পড়ছে, তারপরে ওকে আরও, আমি অত স্ট্রিমগুলো জানি না, বাট ওদেরও মাস্টার ডিগ্রি এগুলো হয়, সেগুলো করতে হবে, তারপর কোর্ট হ্যান ত্যান এগুলো, সেখানে প্রচণ্ড স্ট্রাগল। আমি রিসেন্টলি একটা ওয়েব সিরিজ দেখলাম যেখানে হচ্ছে মামলা লিগালে বলে, সেখানেও খুব ভালোভাবে কিছু অ্যাডভোকেটদের লাইফটা অতটা আমার জানা নেই, সেইগুলো আমি দেখলাম, বুঝলাম ওখানেও যথেষ্টভাবে পলিটিক্স চলে, সব কিছু চলে। যেখানেই যেই যাক সেখানে সার্ভাইভ করতে গেলে, উপরে উঠতে গেলে তাকে লড়তে হবে। এবার আসছে নিউরোসার্জারি কাজের চাপ বা ডাক্তারদের কাজের চাপ। খুব মানে সহজ ভাষায় আমি বলি, হসপিটালে ডিউটি থাকে। আজকে আমরা পিডিটি, আমাদের আমরা যে ফার্স্ট ইয়ার পিডিটি, ফার্স্ট ইয়ার পিজিটি, ফার্স্ট ইয়ার এমবিবিএস, ইন্টার্ন, এরা বেসিক্যালি কুত্তা বলি আমি, ঠিক আছে? তো এখানটা তুই বিপ করে দিতে পারিস। হ্যাঁ, তো এই জায়গায় এই চাপটা থাকে, কিন্তু তারপরে সেকেন্ড ইয়ার হবে একদিন, থার্ড ইয়ার হবে একদিন, পাস করে যাবে, তারপর সে একদিন কনসালটেন্ট হয়ে যাবে বা সে কোনো প্রাইভেট জায়গায় জব করবে। আলটিমেটলি দিনের শেষে যখন এই চাপ চাপ চাপ, ডাক্তাররা কি চাপ থাকে না চাপ দেখায়, ব্যস্ত হয় না ব্যস্ত দেখায়, এটা নিয়ে আমিও পরে ভিডিও করবো। তো একটা মনে কর নিউরোসার্জন বা একটা কার্ডিয়াক সার্জন, মাসে 3 লাখ টাকা তার রোজগার হয়ে গেছে, 3 থেকে 4 লাখ টাকা সে রোজগার করে নিয়েছে, ঠিক আছে, হয়ে গেল, তার মোটামুটি সব চাহিদা মিটে গেছে। তার বাড়ির, তার অফস্প্রিং, তার যে আছে বউ বাচ্চা, সে যদি মেয়ে হয় বর বাচ্চা, যাই হোক, তারা সবাই মিলে তাদের চাহিদা মিটে গেছে। এরপরেও সে ছুটছে, এরপরেও সে ইনকাম করছে, তার দরকার নেই, তার এই জন্মে অত টাকার দরকার নেই। তাহলে সে তারপরেও যখন পেশেন্ট দেখছে, রুগী দেখছে, তাহলে দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে টাকার নেশা, নাহলে কাজের নেশা, ঠিক? তাহলে ও নিজের লাইফ থেকে কতটা সময় নিজের পার্সোনাল লাইফকে দেবে, একটা সার্টেন সময়ের পর একজন এস্টাবলিশ প্র্যাকটিশনারের তার পুরো নিজের উপর ডিপেন্ড করে, ঠিক? তাহলে ডাক্তাররা কি ব্যস্ত হয় না ব্যস্ত দেখায়? তাহলে ও তো চাইলেই একটা কোনো কলকাতাতে 350 নিউরোসার্জন আছে, ও যদি না দেখে আরেকজনের কাছে রুগী চলে যাবে, কোনো চাপ নেই, ঠিক আছে? ওই একমাত্র নেই সিস্টেমে। তাহলে সোজা কথায় একটা টাইমের পর এস্টাবলিশড হয়ে যাওয়ার পর মানুষ যখন ছোটে, যদি সে নিজের ওই যেটার জন্য ওরা জিজ্ঞাসা করছে যে পার্সোনাল টাইম পাওয়া যাবে কিনা, এত প্রশ্নের কি মানে, বাংলা কথা এটাই, পার্সোনাল টাইম, নিজের ঘোরার টাইম 100% পাওয়া যাবে। তার জন্য তাকে স্যাক্রিফাইস করতে হবে, নিজেকে নিজের টাইম বার করতে হবে। সে যদি নাই চায় তাহলে কাটতোস। হ্যাঁ, কেরিয়ারের শুরুতে ছুটছে অবশ্যই, তারপর একটা সময় তো সেটেল ডাউন করছে, তারপরে সে সময় পাবে। এবার তারপরে সে সময় নেবে কি নেবে না সেটা তার ব্যাপার। তো এবার আমি কোস্তাদের কাছে একটা জিনিস জানতে চাই, যে কখনো ধরো যে এখনকার দিনে তো খুব ট্রেন্ড, মানে সোশ্যাল মিডিয়াতে আমরা প্রায়ই দেখি যে ডাক্তারের যে মার্কার যে ব্যাপারটা, ডাক্তারদের পেটাচ্ছে খুব আকার। তো তোমার কি কখনো এরকম অভিজ্ঞতা হয়েছে, মানে পেশেন্ট পার্টির সাথে বা এরকম কিছু ঝামেলা বা কিছু? আচ্ছা, তাহলে মানে ব্যাপারটা যেহেতু একটা ট্রেন্ডি যে ব্যাপার নিয়ে আলোচনা শুরু হলো, তাহলে একটু পিছন থেকে দেখা যাচ্ছে। 2024-এ দাঁড়িয়ে না, আমি তাহলে ব্যাকে চলে যাবো প্রায় 2015 এরকম টাইম, ইন্টার্নশিপ একদম। তাহলে ইন্টার্নশিপে যখন আমরা প্রথম আমি জয়েন করছি, অবভিয়াসলি সামনে কী হবে কেউ জানে না, ঠিক আছে? মেডিসিন ওয়ার্ড, খুব ব্যস্ত ওয়ার্ড, সার্জারি, সেখানে ক্রমাগত আরটি এড হচ্ছে, আমি বিদ্যাপুর মেডিকেল কলেজের কথাই বলছি। তো সেগুলো যখন আমরা শুরু করি তখন কিন্তু আমাদের পিজিটিশিপ তখন ওখানে শুরু হয়, মানে ওপরে যে পিডিটি এরা যে ছাড়ার অল্প 1-2 কারণ মানে হাউস স্টাফ যারা থাকতো তারাও সংখ্যায় কম। এবার সেখানে কিন্তু ইন্টার্নকেই ডিসিশান নিতে হতো যে কোন পেশেন্টকে আমি অ্যাটেন্ড করবো, বা তাকে কীভাবে ট্রিট করব, বা তাকে কীভাবে আমি সুস্থ করব। এইবার সেই সময় থেকেই আমাদের মনে আছে যে মেডিসিন জবে থেকে সামলাতে আস্তে আস্তে আমরা র্যাপ আপ, মানে ব্যাপারটার সাথে ঠিকঠাক হয়ে গেলাম, হ্যাবিচুয়েটেড হয়ে গেলাম। তারপর থেকে কিন্তু এই ব্যাপার নিয়ে কোনো কনফিউশন হয়। এবার সেখান থেকে গ্র্যাজুয়ালি আজ 2015 থেকে 2024 9 বছর আমার মেডিকেল লাইনে মানে অ্যাক্টিভলি সার্ভিস করা, যা কিছু করা যায় বলো, সেটা হয়ে গেল। তাতে আমার যেটা পার্সোনাল অ্যানালাইসিস বা আমার যে পার্সোনাল ভিউ, সেটা আমি বলতে পারি যে বেসিক্যালি এই যে মারামারি ঝামেলা যে চতুর্দিকে হয়ে যায়, কিছু থাকে গটা, কিছু থাকে সত্যি ঝামেলা। তুমি একটা জিনিস মানে জেনে রাখতে পারো যে কোনোরকম ঝামেলা কিন্তু কখনো কোনো একটা মানে এমনি নয় যে হঠাৎ করে একটা ঝামেলা হয়, ঝামেলার পেছনে একটা কারণ থাকে। এবার যখনই জানবে যে কোনো একটা ঝামেলা, পার্টিকুলারলি এই ইস্যুটা যেটা পেশেন্ট পার্টি বা পেশেন্টস রিলেটিভসের সাথে ডক্টরসকে, মানে ডক্টর অ্যাজ ভিলেন ট্রিট হচ্ছে, সেখানে মারামারি ঝামেলা এইগুলো যে হচ্ছে, সেটার পেছনে তুমি জানবে তার মানে কেউ একজন তোমাকে ভিলেন হয়ে দেখছে, তবেই তোমার সাথে ঝামেলা হচ্ছে। তাহলে তোমার বেসিকে চলে যাও, পেশেন্ট তো রাস্তায় যখন রয়েছে তখন তো তোমার সাথে ইন্টারাকশন হচ্ছে না, সে যখন তোমার কাছে ট্রিটমেন্ট পেতে আসছে মানে এমার্জেন্সি বেড, সেখান থেকে কিন্তু আপু
হসপিটাল অ্যাডমিশন, ওয়ার্ড ডিউটি, ওয়ার্ডে রাউন্ড, ওটি, এরপরে আইদার পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি যাবে, না হলে যার খারাপ কন্ডিশন তার এক্সপায়ার হয়ে যাবে। তো প্রত্যেকটা ব্যাপারে ইউ হ্যাভ টু বি মানে প্রিসাইজ, যে যখন ভর্তি হচ্ছে আমি কেন ভর্তি করছি বা কী তার অসুবিধা আছে, অসুবিধার পরে আমি প্রবাবল ম্যানেজমেন্ট কোন দিকে যেতে পারে বা কী সমস্যা রয়েছে, প্রবাবল আউটকাম কী হতে পারে সেটা বলা। তারপরে আমরা যারা সার্জেন তারা ওটির আগে পুরোপুরি কাউন্সেলিং করি যে এটা এমার্জেন্সি, এটা এমার্জেন্সি নয়। তুমি যদি এমার্জেন্সি হয় ইউ হ্যাভ টু ডু সার্জারি, আমাকে সার্জারি করতেই হবে, তাতে ভালো মন্দ দুটো মাথায় রেখেই সার্জারি করতে হবে। কারণ যদি ওটি না করি পেশেন্ট খারাপ হবে, মানে পেশেন্টের মৃত্যু হতে পারে। যদি ওটি করি তাহলে কিন্তু বেঁচে যাওয়ার চান্স একটা নির্দিষ্ট পার্সেন্টেজে রয়েছে। যদি ইলেকটিভ সার্জারি করি সেক্ষেত্রে ইলেকটিভ সার্জারির মোটোটা তুমি কি চাইলে সেটাকে অপ্ট আউট করতে পারো। যদি তুমি অপ্ট আউট করতে পারো, যদি তুমি মেডিসিন খেয়ে মনে হয় যে সেটা সাপোর্ট দেওয়া যায়, ঠিক আছে, ইউ ক্যান গেট। কিন্তু যদি তুমি আজকে ভাবো যে আমার কমপ্লিট কিওর দরকার, সেক্ষেত্রে আমাকে রেডিক্যাল সার্জারির কথা মাথায় রাখতেই হবে। সেক্ষেত্রে প্রত্যেকটা সার্জারি রিলেটেড যে কমপ্লিকেশানসগুলো থাকে সেগুলো তোমাকে মাথায় রেখেই প্রসিড করতে হবে। তুমি যদি বসে পেশেন্টকে সাথে নিয়ে তুমি যদি তাকে বোঝাও বা পেশেন্ট পার্টিকে মানে পেশেন্টস রিলেটিভকে যদি তুমি বোঝাও, তাহলে কিন্তু দেখা যাবে যে ইন দ্য লং রান কোনো রকম প্রবলেম কিন্তু হয় না। কারণ যখন কোনো একটা স্যাড ডিমাইজ বা কিছু একটা হয়, যেক্ষেত্রে কমপ্লিকেশন হয়, এমার্জেন্সি হোক বা যে কোনো, তুমি যদি তোমার বেস্ট এফোর্টটা দাও, বেস্ট এফোর্টটা কি সবসময় যে প্রপার ম্যানেজমেন্ট সেটা হয় না, তোমার হাতে যতটুকু করার আছে। একজন পেশেন্ট যখন এমার্জেন্সি বেরিয়ে এলো, একজন যে রেসপিরেটরি ডিস্ট্রেসে রয়েছে তার অক্সিজেন একটা বেসিক রিকোয়ারমেন্ট, একটা আইভি চ্যানেল করে স্যালাইন দেওয়া বেসিক রিকোয়ারমেন্ট, ইউরিন হচ্ছে না তার ক্যাথিটার করে তার ইউরিন করতে হেল্প করা বেসিক রিকোয়ারমেন্ট, স্টুল হচ্ছে না তুমি পারডেক্টাল এক্সামিনেশন করে স্টুল ইভ্যালুয়েশন করো, ইনিমা দাও বেসিক রিকোয়ারমেন্ট, তুমি একটা তার অ্যাবডোমিনাল ডিস্টেনশন রয়েছে তুমি রাইস টিউব করে দাও বেসিক রিকোয়ারমেন্ট। এইগুলো বেসিক জিনিস যেন তোমার কোনোরকম প্রবলেম না হয়। এবার আমরা যেগুলো এখন ডিল করি যে আরটিএ মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সেটা হয়েছে, তারপরে হওয়ার পরে স্বাভাবিকভাবেই পেশেন্ট খারাপ থাকে। পেশেন্ট যখনই খারাপ থাকছে তাকে তো কাউন্সেলিং করার কিছু নেই, তার পেশেন্ট যারা রিলেটিভ তাদেরকে বোঝাও যে এই কন্ডিশান এই আমি দিতে পারি, আমার কাছে আইসিইউ বেডের সাপ্লাই এখন এই মুহূর্তে আছে, আমি সেখানে অ্যাডমিট করতে পারছি, বা যদি না থাকে আমি করতে পারছি না। যে পেশেন্ট ভেন্টিলেশনে আছে তাকে ভেন্টিলেশন বেড ছাড়া তো আমি তাকে নর্মাল বেডে তো রাখতে পারি না, তাহলে তাকে বলতে হবে আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, আমি করতে পারছি না। যদি অ্যাভেলেবেল থাকে তাকে সেখানে নিয়ে যেতে হবে। যদি কোনো ভেন্টিলেটেড পেশেন্ট যে কিনা ইনটিউবেটেড রয়েছে তাকে ডাউনগ্রেড করতে হবে, মানে তাকে টিউব থেকে বের করে নর্মাল অক্সিজেনের সাপোর্ট দিতে হবে। এইগুলো তুমি যদি প্রপারলি করতে পারো তাহলে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই সাপোর্ট পাওয়া যাবে। এরপর যেটা তুমি বলা হয় যে কোনো রকম আমরা কোথায় মানে বেসিক প্রবলেম, ধরো একজন পেশেন্ট ঢুকে সে খারাপ পেশেন্ট, এবার কে খারাপ আছে কে ভালো আছে এটা কিন্তু অবজারভেশন পাওয়ারের উপর ডিপেন্ড করে। তোমাকে কিন্তু আগেই দেখতে হবে যে কে খারাপ বা কে ভালো। সেটা তুমি কী করে বুঝতে পারো? যখন তুমি আরও এমার্জেন্সি ডিউটি করবে, আমি ইন্টার্নশিপ করছি, আমি যে কোনো ডিউটি করছি, আমি না করে অন্য কোথাও চলে গেলাম, বা আমি ডিউটি করলাম না, বা আমি অপ্ট আউট করে দিলাম, এগুলো করলে কিন্তু আলটিমেটলি যে ট্রিট করছে তার দিকে কিন্তু ক্ষমতা হবে মানে খারাপ হবে, কারণ সে বুঝতে পারবে না যে কোনটা খারাপ। ঠিক আছে, যখন এবার পেশেন্ট অ্যাডমিশন হলো তারপরে তোমাকে গ্র্যাজুয়াল রাউন্ডস বলো বা পেশেন্টের কী আউটকাম হচ্ছে সেটা সম্বন্ধে তোমাকে কিন্তু নলেজ রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসপত্রগুলো কিন্তু যদি তুমি না খেয়াল রাখো, ধরো আমি বলছি আমি যখন ইন্টার্নশিপের কথাই বলছি, যে ইন্টার্নশিপে সাধারণত বলা হয় ইন্টার্ন হাউস স্টাফদের সঙ্গে মেনলি ঝামেলাগুলো হয়, তুমি ব্লাড টানছো, মানে ব্লাড ড্র করছো, করছো, তুমি করে দিয়ে কাজ করে বেরিয়ে গেলে, কোনো একটা কেস সেটা ভর্তি হলো, আমি ব্লাড পাঠাচ্ছি কেন হলো, কী হলো, এইগুলো কিন্তু মানে তোমাকে আপডেটেড থাকতে হবে। মানে আপডেট তুমি যদি নিজেকে রাখতে পারতো, এই জিনিসটা আমরা মিদনাপুরে করতাম বলেই কিন্তু এই মানে যতটুকু যা ঠাকুরের দয়ায় করতে পারছি সেটুকু কিন্তু সেখান থেকেই হয়েছে। ঠিক আছে, এবার মানে সেইটা যদি প্রপারলি করো, যে আমার মনে হয় না যে কোনো ঝামেলা হতে পারে, বা ঝামেলা ডেফিনেটলি অনেক জায়গা দিয়ে হতে পারে, অনেকে অনেক খারাপ মতো নিয়ে আসে, কিন্তু খারাপ ভালো তোমার স্ট্যান্ড পয়েন্ট যদি ঠিক থাকে, আমার বিশ্বাস যে এই পৃথিবীতে কোনো ঝামেলা এক্সিস্ট করতে পারে, মানে অ্যাটলিস্ট আমি তো বিশ্বাস করি। তো যাই হোক, আমি এবার তোমার কাছে একটু জানতে চাইবো যে ধরো দাদা যেমন বললো যে কোনোদিন হয়নি, তো তুমি কি কখনো এরকম মারপিটের মধ্যে হয়েছে মানে পেশেন্ট পার্টির সাথে বা কিছু? না, ব্যাপারটা হচ্ছে আমি তো প্রথম থেকেই একটু বেশি কথা বলতে পছন্দ করি সবার সাথেই। তো আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বারবার বলেছি, যে কোনো রকম ঝামেলা অশান্তি মানে সেটা নিজের জীবন মানে ঝামেলা অশান্তি থেকে বাঁচার জন্য প্লাস নিজের লাইফে স্ট্যান্ড করার জন্য সব কিছুর ক্ষেত্রেই কমিউনিকেশান একটা খুব বড় রোল প্লে করে। কমিউনিকেশান মানে কিছুই না, কথা বলা। একটা কথা বলা দিয়ে অনেক বড় সমস্যাও
মিটে যেতে পারে। আমি ডাক্তার, ও পেশেন্ট, আমি আর আমার আমি বড় ও ছোট, এই ইগোটাকে সাইডে সরিয়ে রাখলেই একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। সবসময় তুমিও জানো, আমিও জানি, ও জানে, আমরা যখন যে এখন হয়তো আরজি করে ট্রমা সেন্টারে আছি, তার আগে মিদনাপুরে ছিলাম, একদিন আমি পিজিটি ছিলাম, সেটা জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে ছিল। আজকে আরজি করে নিউরো সার্জারি ডিপার্টমেন্টে যা আছে, যতজন লোক আছে, সেটা কি পারফেক্ট? কোনো দিনই একটা ইনস্টিটিউশন সেভাবে পারফেক্ট হতে পারে না। সেটা এমস দিল্লিও হতে পারে না, সেটা সফটওয়্যার হতে পারে না, আরজি করও হতে পারে না, এসএসকেমও হতে পারে না। পারফেক্ট বলে কিছু জিনিস এক্সিস্টই করে না। সব সিস্টেম থাকলেই সিস্টেমের ফ্লসও থাকবে। এবার সেখানে দাঁড়িয়ে একটা পেশেন্ট যখন আসছে, সে জানে না তার পেশেন্টের কী হয়েছে, তার রুগীর কী হয়েছে, সে শুধু এইটুকুই চাই যে ডাক্তারবাবু আমার রুগীটাকে একবার দেখুন। যতগুলো ঝামেলা হয়েছে তার মধ্যে 90% ক্ষেত্রেই কমপ্লেন উঠে আসে যে ডাক্তারবাবু আমার রুগীকে দেখেনি। কেউ বলেনি, কিন্তু খুব কমজনই বলে আমার পেশেন্ট বিনা চিকিৎসায় মারা গেছে, বলে আমাকে কেউ দেখেনি, আমি অনেকবার ডেকেছিলাম। তো আমার মতে এই পার্টটাতে সবাইকে একটু সংবেদনশীল হতে হবে। রুগী হসপিটালে আসার সাথে সাথে যেন, যেখানে দেখতে পাচ্ছে অনেকজন ডাক্তার এদিক ওদিক ঘোরাফেরা করছে, সবাই খুব ব্যস্ত, সত্যিই ব্যস্ত, কেউ এটা করছে, কেউ ওটা করছে, কেউ সেটা করছে, কিন্তু তাদের কাছে একজন ডাক্তার যখন সামনে দেখতে পাচ্ছে স্ক্রাব পরে, এখন তো সবাই স্ক্রাব পরে থাকে, বুঝেও যায় কে ডাক্তার, বা অ্যাটিটিউড দেখে বোঝা যায় যে ডাক্তার, গলায় স্টেথো থাকে, কারোর হাতে কিছু ইনস্ট্রুমেন্ট থাকে। তো আমার মতে যে একটা পেশেন্ট যখন অসহায়ভাবে আসছে, তাকে অ্যাটেন্ড করা, 99% ঝামেলা এখানেই মিটে গেল। জাস্ট একটা অ্যাটেন্ড করলে, যে তুমি তার কাছে গেলে, তার সমস্যাটা শুনলে, অ্যাজ এ ইন্টার্ন, অ্যাজ এ হাউস স্টাফ, আমি জানি তোমার হাতে কিছুই নেই, কিন্তু তোমার হাতে যেগুলো আছে, তোমার সিনিয়ররা তো আছে রে বাবা, তাদেরকে ইনফর্ম করা এবং হচ্ছে গিয়ে তাদের কাছ থেকে জেনে নেওয়া, এবং ইমার্জেন্সি যে ব্যাপারগুলো, যেগুলো প্রস্তাবও বললো, সেই জিনিসগুলো তো অবভিয়াসলি ইন্টার্নশিপে শিখে নিতে হবে, অনেকে আগেও শিখে নেয়। ছোটো ছোটো জিনিস, যেগুলো অক্সিজেন দেওয়া, ক্যাথিটার করা, চ্যানেল করা, ফ্লুইড দেওয়া, হ্যাঁ, এবং তারপরে যে পেশেন্টটা কোনটা খারাপ আছে, কোনটা কতটা খারাপ আছে, সেইটুকু অ্যাসেস করতে শেখা, এবং কল ফর হেল্প। মানে তুমি একটা পেশেন্ট দেখে নিলে, তুমি তোমার সিনিয়রকে জানালে যে দাদা এরকম একটা পেশেন্ট এসছে, বা স্যার এরকম একটা পেশেন্ট এসছে, কী করবো? যদি মনে হয় তোকে দিয়ে, তোদের ছোটোদের বা জুনিয়রদের দিয়ে তাদের হয়ে যাবে, তাহলে তারা বলে দেবে। আর যদি মনে হয় তার নিজে দেখতে আসার দরকার আছে, তাহলে চলে আসবে, সোজা কথা। এবার এরপরে দাঁড়িয়েও এইগুলো হচ্ছে আমাদের দিক থেকে, আমরা যদি ঠিক থাকি, তাতে কি হবে, আজকে যদি ঝামেলা হয়, তারপরে তো আন্দোলন আছে, যদি মারামারি হয়, তারপরে বড় আন্দোলনের স্কোপ আছে। কিন্তু আমার বক্তব্য এটাই, আমাদের যেন কোনো বেসিক লেভেলে ভুল না রয়ে যায়, আমাদের যেন, এটাই বলবো যে আমাদের যেন বেসিক লেভেলে কোনো ভুল না রয়ে যায়। কারণ এখন সবার হাতে মোবাইল আছে, কে ভুল করছে, কে ভুল করছে না, সহজে সবাই কিন্তু রেকর্ড করে নেবে। তাই তোমার তরফ থেকে মানে সাক্ষীও থেকে যাবে। তোমার তরফ থেকে যদি কোনো ভুল না থাকে, তুমি তোমার প্রোটোকল ফলো করে, ট্রিটমেন্টের 1000টা প্রোটোকল আছে, সেগুলো আমি এখন বলতে গেলে অনেক রকম ব্যাপার হয়ে যাবে, সেগুলো তো বলা সম্ভব নয়। আমি এটুকুই বলতে চাই যে একটা রুগী যখন তার বাড়ির লোকের সঙ্গে আসে, তার একটাই দাবি থাকে যে ডাক্তারবাবু আমাকে একবার দেখুক। এবং প্রস্তাব যে কথাগুলো বললো, যে একটা ছোটো করে বলেই দিই তাহলে, যে বেশি কিছু না, যদি অ্যাডমিশন যদি হয়, সে একটা হচ্ছে ইমার্জেন্সি ট্রিটমেন্ট নিয়ে বাড়ি চলে গেলো, ছেড়ে দাও, সেটার কথা বাদ দাও। আর একটা হচ্ছে যদি সে ভর্তি হয়, এবং যদি কিছু তাকে যদি রেফারও করতে হয়, সবসময় তো ভর্তি হয় না, মেনলি তো বড় কলেজগুলোতে ঝামেলা কম হয়, পেরিফেরি হসপিটাল এই জায়গাগুলোতে বেশি হয়, কারণ সেখান থেকে রেফার করার প্রবণতা থাকে, যেটা সরকার অনেকভাবেই চেষ্টা করছে যাতে বন্ধ করা যায়, এবং সব জায়গাতে সেরকম ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার চেষ্টাও সমস্ত সরকার খুব প্রাণপণ চেষ্টা করছেন। ওয়েস্ট বেঙ্গলে অনেক আগের থেকে অনেক বেশি কাজ হয়েওছে সেগুলো নিয়ে। তো সেক্ষেত্রে এই ধরনের আরজি করে নিউরো সার্জারি ডিপার্টমেন্ট আজ থেকে 5-7-8 বছর আগে কী ছিল আর এখন কী আছে? আমরা আসার আগেই পুরো ডিপার্টমেন্ট একদম কী বলবো, বরণডাল কী বলে ওটাকে, বিয়ের আগে যেমন করে বাড়ি সাজানো হয় বা পুজোর আগে যেমন করে বাড়ি সাজানো, প্রত্যেকটা ইকুইপমেন্ট দিয়ে সরকার ভর্তি করে দিয়েছে। এবার আমরা এসে যদি সেগুলো কাজে না লাগাই, কেমন লাগবে দেখতে? খুবই খারাপ লাগবে। এক্সপেকটেশন তো তাদেরও আছে যারা এই ডিপার্টমেন্টগুলো তৈরি করেছে। এবার যাই হোক, এবার যে পেশেন্টটা একটা সবথেকে আমি একটা সহজ উপায় বলে দিচ্ছি, একটা পেশেন্ট এলো, যেটা প্রস্তাবও বললো, পেশেন্ট এলো, আসার পর কী হবে, সে তার ট্রিটমেন্ট হবে, কিছু ট্রিটমেন্ট হবে, তার কিছু একটা হয়েছে, তার কিছু একটা ট্রিটমেন্ট হবে, তারপর হয়তো ভর্তি হবে, নয় সে বাড়ি যাবে। খুব খারাপ লাগবে, সেটা বলতে নেই, আমি বলছি না, সেটা হয়ে যেতে পারে। তাহলে সেটাও কিন্তু বলতে হবে মুখের উপরে, যে হ্যাঁ আপনার রুগীর এইটা হয়েছে, পেশেন্ট হবে না, চিকিৎসার বাইরে চলে গেছে, বা এই হয়েছে, এটা তার চিকিৎসাই। এবার যদি সে পুরোটাই দিতে পারে, এই চিকিৎসা তার দরকার, এটা আমরা দিচ্ছি। আর যদি না দিতে পারে, এই জায়গায় সেই চিকিৎসা হবে না, আপনাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। এইটুকু বলে দিলে এটা করতে, হ্যাঁ। এবার অনেকগুলো পেশেন্ট আছে, ডাক্তার কম আছে, তখন একটু সমস্যা হয়, কিন্তু তখন তাকে ম্যানেজ করতে হবে, কিছু করার নেই। এটারই নাম ইমার্জেন্সি। সবসময়ই কোনো দিনই অ্যাডুকুয়েট স্টাফ থাকবে না সিস্টেমে, এটাই নিয়ম। একটা 15 কোটি জনসংখ্যার রাজ্য বা একটা এত কোটি দেশের, মানে কত 130-140 কোটি জনসংখ্যার একটা দেশ, সেখানে ইমার্জেন্সি
এমন তো নয় সবসময় হচ্ছে, কখনো কখনো রাশ চলে আসে, কল ফর হেল্প, তুমি তোমার সিনিয়রদের ডাকতেই পারো যে আমি অনেক রুগী এসে গেছে চলে এসো, বা যারা অন ডিউটি আছে তাদেরকে এক জায়গায় বা যেখানে দরকার কোর্সটাকে সেখানে ডেভিয়েট করে দাও, যে এইখানে একটু ব্যাপারটা বেশি সিরিয়াস আছে এই জায়গায়, মানে ম্যানেজ করতে হবে, বাতি কথায় ম্যানেজ করতে হবে। তারপরেও যদি পেশেন্টের রিলেটিভ বা কোনো একটা মানে ইন্টেনশনালি যদি ইন্টেনশনালি করলে আর কী করবি, সে তো ইন্টেনশনালি অনেক কিছুই করা যায়। ইন্টেনশনালি কেউ যদি বাইরে থেকে ঠিক করে দিল আজকে ওকে গিয়ে মারবো, তো কী করবে, এটা থেকে করার নেই, এটা কেউ আটকাতে পারবে না। বাইরে ওকে মারবো আজকে, ওই ডাক্তারটার উপর আমার রাগ আছে, আমি আজকে খুদ বার করে মারবো, তাহলে কিছু এটা কেউই আটকাতে পারবে, সে মারবে চলে যাবে, তারপর লিগ্যাল ওয়েতে ব্যবস্থা করতে হবে। লিগ্যাল ওয়ে এবং আমাদের ডাক্তারদের যে সংগঠন এবং যেগুলো আছে সেই তারা তার লিগ্যাল স্টেপ নেবে, এবং মেরে দিয়েই চলে গেল মানে তো হয়ে গেল না, মানে অন ডিউটি ডাক্তারের গায়ে হাত দিলে এমনও হতে পারে জেল তো কাটবে, সারা জীবন কোর্টে হাজিরা দিতে হবে, সেরকম সিস্টেম চলে এসছে। যদি যার দোষ আছে তাকে তার লিগাল সিস্টেমে যেতে হবে, এটাই। আর মাথা গরম মানে মাথা গরম একদমই করা যাবে না যখন সে ইমার্জেন্সিতে, সেটা ট্রমা ইমার্জেন্সি হতে পারে, মেডিসিন ইমার্জেন্সি হতে পারে, সার্জারি ইমার্জেন্সি হতে পারে, জেনারেল ইমার্জেন্সি হতে পারে, মাথা গরম একদম করা যাবে না। তোমার অনেক রাগ হতে পারে, অনেক ফ্রাস্ট্রেশন হতে পারে, ডিউটির পর শেষে সেই ফ্রাস্ট্রেশন তুমি অন্যভাবে বার করে নাও। ক্যাম্পাসে যতক্ষণ আছো ততক্ষণ তোমার ফ্রাস্ট্রেশন কিন্তু কোনোভাবেই বার করা যাবে না, তুমি জেনে এই লাইনে এসছো, যেখানে চাপ আসতেই পারে যে কোনো মুহূর্তে, সবসময় চাপেই থাকতে হবে, বিশেষ করে এই কয়েকটা ইয়ার। ভালো করে বলে দিচ্ছি, ইন্টার্নশিপ, হাউস স্টাফশিপ, ফার্স্ট ইয়ার বিজিটিসি, ফার্স্ট ইয়ার পিডিটিসি, এই 4টে ইয়ার খুব সেন্সিটিভ, আর একাডেমিকভাবে ফার্স্ট ইয়ার এফবিএস। তো যাই হোক, মানে পুরো বিষয়টা এটাই বুঝলাম যে ম্যানেজ করাটাই মেইন ব্যাপার, করতে হবে, শিখতে হবে। তো সবার সাথে তো ঝামেলা হচ্ছে না। ও ডাক্তার, তুমি কত শত পাশ করে এসেছো বিলেতে ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে। ও ডাক্তার, ও ডাক্তার, তোমার